ধারাবাহিকের শুরুতে দেখা যায় অন্নপূর্ণা কমলিনীদের বলছে যে আপনাদের যদি ওকে পুরোপুরি নিয়ে নেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে বরং একটা কাজ করুন, ওকে আমাদের কাছে পাঠিয়ে দিন, আমি এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে চলে যাব। মানে সোনাইকে নিয়ে চলে যাওয়ার কথা বলছে। সোনাই তখন মুখের ওপর বলে দেয় যে না, আমি এক্ষুনি কোথাও যাব না। অন্নপূর্ণা তো এবার সোনাইয়ের ওপর খুব রেগে যায় আর গিয়ে বলছে এই একদম চুপ কর, এবার বেশি কথা বললে কিন্তু এক্ষুনি পিটবো এখানে বলে দিচ্ছি। কমলিনী অন্নপূর্ণাকে তখন বলছে যে এই তুমি একদম ওর সঙ্গে এরকমভাবে কথা বলবে না, কারণ এই বাড়ির কেউ ওর সঙ্গে এইভাবে অভদ্রভাবে কথা বলে না। বাবিল তখনই কমলিনীকে থামিয়ে বলছে মা, তুমি কিন্তু এইভাবে ওনাকে জোর করতে পারো না, উনি কথার কথা কি একটা বলে ফেলেছেন, এখন যদি তুমি ওনাকে জোর করো তাহলে তো অন্যদিকে ব্যাপারটা চলে যাবে, তাই না? আচ্ছা মা, তুমি কি চাও, বাচ্চাটাকে হেল্প করতে? তো তাহলে ও বাড়িতে থাক, ওখানে গিয়ে তুমি হেল্প করবে বা ও কয়েকদিনের জন্য এখানে আসবে, এইভাবেই তুমি হেল্প করবে, কিন্তু তুমি বাচ্চাটাকে তো আটকাতে পারো না, তাই না মা? বড় ঠাম্মি তখন অন্নপূর্ণাকে বলছে তুমি যে বিপদে পড়ে এসেছিলে, কিন্তু এখন তুমি চাইছো মেয়েটাকে তুমি তোমার কাছে নিয়ে চলে যাবে, কিন্তু তুমি যদি এখন নিয়ে চলে যাও তাহলে তো আবার বাড়িতে গিয়ে ও মার খাবে। অন্নপূর্ণা পরিষ্কারভাবে বলে দেয় যে আপনারা এই মেয়েটাকে এখানে রাখছেন রাখুন না, আমি তো বলছি না যে আমি নিয়ে চলে যাব, কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, কোনো মা কি চায় নিজের মেয়েকে অন্য কারোর হাতে তুলে দিতে পুরোপুরির জন্য? কমলিনী বলছে বুঝে গেছি তোমার কথা অন্নপূর্ণা, তুমি চাইছো যে আমরা যেন তোমার টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো সব কিছু মেনে নিই, মানে তুমি যা যা চাইছো সেগুলো যেন আমি মেনে নিয়ে তোমার মেয়েকে এখানে রেখে দিই, তাই তো? নতুন এবার মুখ খোলে আর অন্নপূর্ণাকে বলছে তুমি সেদিন কিন্তু জনে জনে সবার কাছে গিয়ে সাহায্য চেয়েছিলে, কিন্তু কেউ তোমাকে সাহায্য করেনি, আমরা কিন্তু তোমার মেয়েটাকে রাখতে এখানে রাজি হয়েছিলাম। আচ্ছা তুমি সেদিন ওরকমভাবে ছুটে এসেছিলে আমাদের কাছে, সেদিনই যদি আমরা বলতাম যে ওই মেয়েটা বরাবরের জন্য আমাদের কাছে থাকবে, তখন কি তুমি এখানে কিছু করতে পারতে? সেদিন তো তুমি একদমই না বলার মতন অবস্থাতে ছিলে না, তুমি তো রাজি হয়ে যেতে, তখন কি হতো? আর আজকে তুমি বলছো বাচ্চাটাকে তুমি নিয়ে এখান থেকে চলে যাবে। আচ্ছা আমরা যা এখন করতে চাইছি ওর কিন্তু ভবিষ্যতের কথা ভেবেই করতে চাইছি, আর তুমি সেটা উল্টো গান গাইছো। তোমরা যদি রাজি না থাকো এখন বাচ্চাটাকে আমাদের কাছে রেখে যেতে, তাহলে তো আমাদের আর কিছু করার নেই, তা এবার তোমাদের ডিসিশন যে তুমি কি করবে। এদিকে বর্ষা তখনই নাটক করতে করতে সোনাইয়ের কাছে গিয়ে বলছে দেখেছো তোমাদের এই ঝগড়ার মধ্যে বাচ্চাটা কেমন ভয় পেয়ে গেছে, আয় মা আমার কোলে আয়। সোনাই তখন বর্ষার মুখের ওপর বলে দেয় তুমি সরো তো এখান থেকে, তুমি খুব পচা। বর্ষা বলছে ও মা, তুমি আমার ওপর রাগ করছো কেন বাবা? তুমি তো তখন আমার মাকে মাম্মামের নামে কী সব আজে বাজে কথা বলছিলে, আমি তো শুনলাম। ব্যাস এবারে তো বাড়ির সকলে অবাক যে বর্ষা তাহলে কান মাঙানিটা দিয়েছে। পাবিল তখনই সোনাইকে বলছে কি বলছিল রে বাবু তোর মাকে? সোনাই তখন বলছে এত কথা কি আমি বলতে পারি, কী সব কঠিন কঠিন কথা বলছিল। বলছিল যে মাম্মা নাকি পচা, খুব একটা ভালো না। বর্ষা তো এবার ফেঁসে গেছে, এবার বলছে যে এই আমি কখন বললাম রে তোর মাম্মাম পচা, তুই মিথ্যা কথা কেন বলছিস? অন্নপূর্ণা তখন কথাটা চেপে দেওয়ার জন্য সোনাইয়ের গায়ে হাত দিতে যাচ্ছে, বলছে তুই একদম চুপ কর, তা নাহলে তোকে এক্ষুনি এখানে মেরে ফেলবো। কমলিনী তো এবার ছুটে যায়, গিয়ে অন্নপূর্ণাকে বলছে তুমি কেন এরকম করছো, ওকে কেন মারছো ধরে ধরে? অন্নপূর্ণা বলছে আমার বাচ্চা আমি মারবো না তা কি তুমি মারবে, আর তুমি বলে দেবে আমি আমার বাচ্চার সঙ্গে কেমন ব্যবহার করব? কমলিনী তখন সরাসরি জানিয়ে দেয় তোমার বাচ্চাকে যদি এইভাবে শাসন করতে হয় তাহলে তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে শাসন করো, আমাদের চোখের সামনে এইভাবে একদম শাসন করবে না ওকে। নতুনত এবার নিজের রাগ সামলাতে পারে না, অন্নপূর্ণাকে বলছে তুমি যদি এইভাবে ব্যবহার করতে থাকো তাহলে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। তুমি বাচ্চাটার পুরো কথা না শুনে ওকে মারতে ছুটে গেলে, নিশ্চয়ই তুমি আর বর্ষা কমলিনীর নামে এমন কিছু কথা বলছিলে যেটা ও শুনেছে বুঝতে পেরেছে কিন্তু ও প্রকাশ করতে পারছে না। আচ্ছা আমি পরিষ্কারভাবে তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি যেই শর্তটা আমাদের দিয়েছো যে আমরা তোমার মেয়েকে অ্যাডপ্ট করতে পারবো না, সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু আমার শর্তও তোমাকে মানতে হবে। যদি তুমি চাও যে আমাদের মতন একটা সুস্থ পরিবেশে তোমার বাচ্চা মানুষ হোক, তাহলে তুমি যখন তখন এখানে এসে তোমার মেয়েকে শাসন করতে পারবে না। এই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলেই তোমার মেয়ে আমাদের বাড়িতে থাকবে, বলো তুমি রাজি আছো? সিন এবার পরিবর্তন হয়, দেখা যায় কমলিনীর দাদা কমলিনীদের বাড়িতে এসেছে। কমলিনীর দাদা কমলিনীকে বলছে কাল তো মিঠির বউ ভাত, তাই আমি ওখানে কিছু খরচা করতে চাই, মানে কন্ট্রিবিউট করতে চাই। কমলিনী তখন ওর দাদাকে বলছে না রে, তোকে এইসব কন্ট্রিবিউট করতে হবে না, সব আমরা সামলে নিতে পারবো। কমলিনীর দাদা বলছে যে দেখ, মিঠি তো আমার নিজের মেয়ের মতন, আর আমার একটা মেয়ে মৌ সে তো বিদেশে আছে, সে কবে বিদেশ থেকে ফিরবে তারপরে কবে বিয়ে করবে তা তো আমি জানি না, তাই আমার একটা মাত্র মেয়েকে আমি এইটা দিতে চাই, মানে মিঠিকে আমি কিছু টাকা কন্ট্রিবিউট করতে চাই।
কমলিনী তখন ওর দাদাকে বলছে, ওরা জানিস তো খুব ছোট করেই অনুষ্ঠানটা করছে, আসলে আগে তো অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, তখন তো হয়নি। জানিসই তো সব কিছু, ওদের মধ্যে ভুল বোঝাবুঝি হলো, তারপর আবার সব মিলমিশ হয়ে তাই ওরা ছোট করেই একটা অনুষ্ঠান করছে এখন। কমলিনীর দাদা তখন বলছে, দেখ বুড়ি, ছোট করে করুক আর বড় করে করুক, আমি তো মামা, আমি ছোটতেও থাকবো আর বড়তেও থাকবো। হঠাৎই কমলিনীর দাদার মুখ চোখ দেখে কমলিনীর কেমন একটা সন্দেহ হয়। বলছে, দাদা তোর মুখ চোখ কেন এমন শুকনো লাগছে বলতো, তোর হয়েছেটা কি? কমলিনীর দাদা বলছে, কই আমার তো কিছু হয়নি, আর বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছে কেন, তোদের তোদের আর সব লোকজন কোথায়? নতুন তখন বলছে যে বাড়ির সবাই অফিস টফিসে গেছে। এরপর কমলিনী আবারও তো তার দাদাকে জিজ্ঞাসা করছে, তুই বল না তোর মুখ চোখটা কেন এমন শুকনো লাগছে, তোর বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে, তুই কেন আমার থেকে সমস্তটা লুকাচ্ছিস, বল আমাকে তোর কি হয়েছে? কমলিনীর দাদা তখন মুখটা ছোট করে বলছে, আমার মেয়ে আমাকে বিদেশ থেকে ফোন করেছে, বলল যে কাল ও নাকি বিয়ে করছে। কমলিনী তো তখন হাসাহাসি করছে, মানে কমলিনী তো খুব ভালো লেগেছে যে মৌ বিয়ে করেছে, তাই জিজ্ঞাসা করছে যে মৌ কাকে বিয়ে করলো রে। কমলিনীর দাদা তখন কমলিনীকে বলছে, বাবা হয়ে মেয়ের বিয়ের পর আমি খোঁজ পাচ্ছি যে মেয়ে বিয়ে করেছে। আচ্ছা, আমরা কি ওকে মানা করতাম নাকি ওকে বিয়ে দিতাম না? ওর মা এখন বায়না ধরেছে যে মেয়ের কাছে যাবে। কমলিনী তখন বলছে, ভালো তো, তাহলে তুইও ঘুরে আয়, মেয়েকে দেখে আয়। কমলিনীর দাদা বলছে, আর গিয়ে কি করব, নিজের মেয়ের কাছে কি আমার কোনোদিনও ইম্পর্টেন্স ছিল? যদি বা থাকতো তাহলে তো অন্তত বিয়ের আগে আমাকে বলতে পারতো যে আমি বিয়ে করতে যাচ্ছি। শুনেছি কোনো এক বিদেশিকে বিয়ে করেছে, আমাকে ফোনও করেছিল, আমি ফোন তুলিনি, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। নতুন তখন কমলিনীর দাদাকে বলছে, একটু সময় দাও, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, জানি তো তুমি তোমার মেয়েকে বড্ড ভালোবাসতে, তাই একটু অভিমান হয়েছে তোমার। আমি বলি কি, তুমি যাও, গিয়ে তোমার মেয়েকে দেখে আসো। কমলিনীর দাদা তখন বলছে, না নতুন দা, আমি আর যাব না ওখানে। আমার আর এক মেয়ে মিঠি, ও মন ভরে সংসার করবে আর আমি মন ভরে ওকে দেখে সারা জীবন কাটিয়ে দেব। নতুন বলছে, সে তো ভালো কথা, তুমি তো মিঠিকে দেখেই রাখবে, কিন্তু তুমি তোমার মেয়ের ওপর অভিমান করে এখন যেসব কথা বলছো না, দুদিন পরে দেখবে আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কমলিনীর দাদা বলছে, আমার মত কখনো বদলাবে না নতুন দা, ছোটবেলা থেকে ওকে আমি কত কোলে পিঠে করে মানুষ করেছি, আর সেই মেয়ের কাছ থেকে যদি এমন আঘাত পেতে হয় তাহলে বলো তো কোন বাবার ভালো লাগে? কমলিনী তখন কমলিনীর দাদাকে বলছে যে, তুই এসছিস এই দুপুরবেলা, কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাবি। কমলিনীর দাদা তখন নতুনকে বলছে, নতুন দা, ভাবছিলাম বিকালে একটু মিঠির বাড়িতে যাব, মিঠির জন্য মনটা কেমন করছে, তুমি আমার সঙ্গে যাবে তো বিকেলবেলা? কমলিনী তখন ওর দাদাকে বলছে, তুই কেন এমন ছটফট করছিস, তুই এখানে বস, আমি খাবার নিয়ে আসি, তোর দেখ ভালো লাগবে। কমলিনীর দাদা তখন বলছে, না এই বাড়িতেও আমার ভালো লাগছে না, কেউ নেই বাড়িতে, ফাঁকা ফাঁকা কেমন একটা লাগছে। নতুন বলছে, কেন আমরা কি মানুষ নয়? কমলিনীর দাদা তখন বলছে, হ্যাঁ কেন নতুন দা, তোমরা কেন মানুষ হবে না, কিন্তু বাচ্চাগুলো তো বাড়িতে নেই, তাই কেমন ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। কমলিনী তখন এসে বলছে, ওদের ওদের তুই বাচ্চা বলছিস, ওরা বাচ্চা, ওদের বিয়ে থাওয়া হয়ে বাচ্চা কাচ্চা হতে চললো, এখনো ওরা বাচ্চা আছে? কমলিনীর দাদা তখন বলছে যে, ওরা তো সারা জীবন আমাদের কাছে বাচ্চাই থাকবে রে, বিয়ে হয়ে গেছে বলে কি ওরা এতটাই বড় হয়ে গেছে, না রে, হ্যাঁ এখনো আমাদের কাছে বাচ্চাই আছে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।